শুনেছিলাম মার্চ এপ্রিলে নাকি দার্জিলিংয়ের আবহাওয়া বেশ ভালো থাকে। নীল আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা আমার অনেক দিনের। কিন্তু পাহাড়ের আবহাওয়া তো এর কোনো ঠিক নেই। পৌঁছে দেখি তুমুল বৃষ্টি আর তেমন ঠান্ডা। কয়েক হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়, চায়ের বাগান, মনাস্ট্রি সব কিছুই এখন মেঘের আড়ালে। আর কার্শিয়াং, সে তো এখন কুয়াশার কাছে বন্দী। এই সময় পাহাড়ে ফুলের মেলা বসেছে। রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া ও নানান রকমের ফুল চারিদিকে। আর ফুল যেখানে, সেখানে দেখা মিলবে পাখির। জানি না কেন এমন আবহাওয়াতেও পাহাড়ের রানী মন খারাপ করতে দিল না। মেঘগুলো কেমন উড়ছে দেখুন এখানটায়, কি ভালো লাগছে, দারুণ সুন্দর। এরই মাঝে একদিন সকাল বেলায় সূর্যের প্রথম কিরণ এসে পড়ল কাঞ্চনজঙ্ঘায়। পরিষ্কার আবহাওয়ায় বৃষ্টি ধোয়া, এ যেন এক নতুন দার্জিলিং। শহরের বেশিরভাগ জায়গা থেকেই এখন দেখা মিলছে শায়িত বুদ্ধের। পশ্চিমবঙ্গের একেবারে উত্তর পূর্বে অবস্থিত পাহাড়ের রানী দার্জিলিং। আজ থেকে বহু বছর আগে ব্রিটিশ সরকার সিকিম ও নেপালের দ্বন্দ্ব সমাধানের জন্য 1828 সালে ক্যাপ্টেন লয়েডকে এখানে পাঠান। আর এই জায়গাটি তার ভীষণ পছন্দ হয়। এই ক্যাপ্টেন লয়েডই হলেন দার্জিলিংয়ের আবিষ্কারক। 1835 সালে সিকিমের রাজার থেকে নির্দিষ্ট অনুদানের বিনিময়ে ব্রিটিশরা এই জায়গাটি উপহার হিসাবে পান। গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা, ব্যবসা বাণিজ্য ও নজরদারির জন্য শুরু করা হয় দার্জিলিংয়ের উন্নয়ন। আর এই কাজের জন্য 1839 সালে পাঠানো হয় সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্বেলকে। আর তার তৎপরতায় ধীরে ধীরে দার্জিলিং হয়ে উঠল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। গড়ে উঠল ইউরোপিয়ান ঘরবাড়ি, বাজার ও জেল তৈরি করা হলো। জনসংখ্যা বাড়তে লাগলো। শুরু হলো চা, কফি ও বিভিন্ন ফলের চাষ। আর দার্জিলিংয়ের পাহাড় থেকে সমভূমিতে চা পরিবহন করার কাজেই 1881 সালে চালু করা হলো বিশ্ব ঐতিহ্যের টয় ট্রেন। এই দার্জিলিং ভ্রমণের গল্পই আজ তুলে ধরছি আপনাদের সামনে। সঙ্গে থাকুন। শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই জংশন থেকে বাইরে বেরোলেই বাস স্ট্যান্ড। আর সেই তেনজিং নোরগে বাস টার্মিনাসের বাইরে থেকে প্রচুর গাড়ি পাওয়া যায় দার্জিলিংয়ের জন্য। শেয়ারে একজনের ভাড়া পড়ে মাত্র 250 টাকা। এনজেপি স্টেশন এখান থেকে খুব কাছে, মাত্র 5 কিলোমিটার। দার্জিলিং মোড় থেকে আমার গাড়ি ডান দিকে ঘুরে গেল। হিলকার্ট রোড ধরে এখন আমরা চলেছি দার্জিলিংয়ের দিকে। সেই ব্রিটিশ আমলে 1840 সাল নাগাদ এই রাস্তার নির্মাণ করা হয়েছিল। ঘন সবুজ চা বাগানের মাঝে রাস্তার দুধারে এখন পলাশের আগুন। শুকনা মোড় থেকে হিলকার্ট রোডকে বিদায় জানিয়ে আমরা শুকনার জঙ্গলে প্রবেশ করলাম। এই জঙ্গল বিশাল আকার, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটি অংশ। এবার আমরা
মাটি গড়া কার্শিয়াংয়ের রাস্তা ধরে কার্শিয়ং চলে যাব। কার্শিয়ংয়ে পৌঁছে আমাদের সাথে আবার মিশে যাবে ওই হিল কাট রোড। ধীরে ধীরে যতই উপরের দিকে উঠছি, পাহাড় ততই হাতের কাছে চলে আসছে। তবে এই আবহাওয়া আমায় একটু চিন্তায় ফেলে দিল। আমার মনের মাঝে পাহাড় দেখার আনন্দ থাকলেও বেশ বুঝতে পারছি এমন আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া খুবই মুশকিল। তবে পাহাড়ের আবহাওয়া তো, এর কোনো ঠিক নেই। একে একে কার্শিয়ং, টুং, সোনাদা ও ঘুম হয়ে আমি পৌঁছে গেলাম দার্জিলিং। আমার গাড়ি আমাকে দার্জিলিংয়ের চক বাজার স্ট্যান্ডে নামিয়ে দিল। তারপর সেখান থেকে কেভেন্টার্স ও গ্লেনারিজের রাস্তা ধরে সোজা চলে এলাম মলে। এই মলের ডান পাশের রাস্তা দিয়ে এবার আমাকে বেশ কিছুটা নিচে নামতে হবে আমার হোমস্টেতে পৌঁছানোর জন্য। ভুটিয়াবস্তি মনাস্ট্রির ঠিক ওপরেই আমার হোমস্টে। নামতে তেমন কোনো অসুবিধা নেই, তবে ওঠার সময় অনেকটা চড়াই। তবে এই রাস্তায় লাগেজ, ব্যাগপত্র ও লোকজনদের নিয়ে আসা যাওয়া করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইক ও স্কুটির সার্ভিস রয়েছে। আমার হোমস্টে থেকে মল পর্যন্ত আসার ভাড়া একজনের 40 টাকা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ভুটিয়াবস্তি যে মনাস্ট্রি সেই দিকে চলে যায়। এখানে যে বাইকগুলো দাঁড়িয়ে আছে, এই বাইকে করে ওরা আপনাদেরকে লেবং যে রোড আছে, লেবং কার্ড রোড অবধি কিন্তু ওরা নিয়ে যায়। আর আপনারা যদি মনে করেন যেহেতু এখন রাস্তাটা এদিকটায় ঢাল, তো আপনারা হেঁটেই চলে যেতে পারেন। আর যদি মনে হয় যে না অসুবিধা আছে, তাহলে কিন্তু ওই বাইক স্কুটিগুলো নিয়ে হোমস্টে পর্যন্ত চলে যাওয়া যায়। হোমস্টের যিনি ওনার আছে তাকে বললে সেও এই বাইকের স্কুটির ব্যবস্থা করে দেবে। এই হলো আমার হোমস্টে, তাশি দেলেক হোমস্টে। আবহাওয়া পরিষ্কার থাকলে হোমস্টের জানলা থেকেই দারুণ সুন্দর সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। তবে আজ যা আবহাওয়া, তাতে তার কোনো সম্ভাবনা নেই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই হোমস্টে। নিচেই হোমস্টের মালিক সপরিবারে থাকেন। হোমস্টের খরচ দিনপ্রতি ব্রেকফাস্ট নিয়ে 1500 টাকা। ঘর থেকেই মাঝে মাঝে মনাস্ট্রির বাজনা আমার কানে আসছে। স্থানীয় লোকজন, ঘরবাড়ি, পাখির কিচিরমিচির, রডোডেন্ড্রন, ম্যাগনোলিয়া এই সব মিলিয়ে এখানকার পরিবেশ চেনা দার্জিলিংয়ের থেকে একেবারেই আলাদা। আমার মনে হলো আমি দার্জিলিংয়ে নয়, কোনো একটি ছোট্ট পাহাড়ি গ্রামে এসে পড়েছি। এই হোমস্টের আরও একটি সুবিধা হলো এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে। চাইলে এখানে নিজেরাও রান্না বান্না করে খাওয়া যায়। আমার সকালের ব্রেকফাস্ট তৈরিই ছিল। আমি একটু গরম করে খাওয়া দাওয়া সেরে এবার রওনা হব মনাস্ট্রির দিকে। এই মনাস্ট্রির প্রবেশ পথে অনেকগুলি রডোডেন্ড্রনের গাছ রয়েছে। মার্চ ও এপ্রিলে এই গাছগুলিতে অনেক ফুল দেখা যায়। নেপালি ভাষায় এই রডোডেন্ড্রনকে বলা হয় গুরাস। বেশ কিছু পাখিকে দেখলাম সেই ফুলের মধু খেতে ব্যস্ত। এই পাখিগুলির নাম সিবিয়া। আজকে আবহাওয়াটা এমন আছে তাই, না হলে এই মনাস্ট্রির পিছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। এই যে এলাকাটা, এই এলাকাটাই হচ্ছে ভুটিয়াবস্তি। সেই থেকেই এই মনাস্ট্রির নাম হয়েছে ভুটিয়াবস্তি মনাস্ট্রি। তবে এর আসল নাম হচ্ছে কর্মা দোরজে চোলিং মনাস্ট্রি। একটা সময় এই মনাস্ট্রি ছিল সিকিমের যে ফোদাং মনাস্ট্রি তারই একটা অংশ। তা পরিবেশটা দেখুন কত সুন্দর। এখানে একদম শান্ত, কেউ নেই, দারুণ সুন্দর। মানে এখানে আসলে
আপনার নিজের ভেতর থেকে একটা অন্যরকম একটা অনুভূতি হবে। ভিতরে গুরু পদ্মসম্ভবা, ভগবান বুদ্ধ সহ প্রাচীন যে লিপি তার সম্ভার রয়েছে 2 তলায়। খুব সুন্দর দেয়াল চিত্র, থাঙ্কা এইসব আপনারা এখানে দেখতে পাবেন। তো এই মনাস্ট্রি একটা সময় ছিল উপরে, মানে দার্জিলিংয়ে যে চৌরাস্তা আছে এখানে মহাকাল মন্দির আছে সেইখানটায়। তারপর বারবার গোর্খা আক্রমণ হচ্ছিল বলে এই মনাস্ট্রি বহুবার ধ্বংস হয়। তখন 1860 সালে এই মনাস্ট্রিকে এখানে স্থানান্তরিত করা হয়, আর ভুটিয়া বস্তি থেকেই এই মনাস্ট্রির নাম হয় ভুটিয়া বস্তি মনাস্ট্রি। আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আমাদের যে বাইক চালক ছিলেন তাকে বললাম এখানটায় দাঁড়িয়ে যাও, আমি এখানে একটা জিনিস দেখবো, একটা সংগ্রহালয় দেখবো, তারপর আমি মলে যাব। মল এখান থেকে খুব কাছেই, জাস্ট উপরেই মল। মল থেকে এই জায়গাটার দূরত্ব ওই মিনিট 2-1 মতো। আপনারা খুব আরামে চলে আসতে পারেন, আর রাস্তাটাও একদম নিচু, কোনো অসুবিধা হবে না। তা আমি এখন দাঁড়িয়ে আছি দেশবন্ধু সংগ্রহালয়ের ঠিক সামনে। আমাদের মহান বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের দরিদ্র মানুষদের পাশে যিনি দাঁড়াতেন, যার জন্য তাকে দরিদ্র নারায়ণ বলা হতো, সেই শ্রদ্ধেয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্মরণেই এই সংগ্রহালয়টি নির্মাণ করা হয়েছে। তিনি এখানে থাকতেন। 16 জুন 1925 সালে তিনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই নিচের যে তলাটা আছে সেখানে একটা মেটার্নিটি ক্লিনিকও আছে, সঙ্গে সংগ্রহালয়। বহু দুষ্প্রাপ্য ছবি এবং তার স্মৃতি বিচরিত যে লেখনী সেগুলো এখানে আছে, এবং উপরের তলায় তার আসবাবপত্র এখানে কিন্তু এখনো রয়েছে। 2007 সালে শ্রীমতী মঞ্জুলা বোস এর শুভ উদ্বোধন করেছেন। এইরকম যে বাড়ি আছে, এইরকম বাড়ি কিন্তু এখানে আরো অনেকগুলি আছে। 1900 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তবে আপনারা চাইলে পায়ে হেঁটে এখানের বিভিন্ন লাইব্রেরি, রয় ভিলা, বোস ইনস্টিটিউট, ক্লক টাওয়ার এবং আরো যেসব জিনিসগুলো আছে, সেই কলোনিয়াল স্থাপত্য, টুডর স্থাপত্য আপনারা পায়ে হেঁটে দেখে নিতে পারেন। চলুন এবার আমরা মলে যাব। এই হলো দার্জিলিংয়ের মল ও চৌরাস্তা। ডাক্তার জাকির হোসেন রোড, নেহরু রোড, মল রোড ও এনসিসি রোড এখানে একসাথে মিলিত হয়। ব্রিটিশরা এই চত্বরটি অবসরকালে পায়চারি, সামাজিক মেলামেশা, গান শোনা ও নানান উদ্দেশ্যে ব্যবহার করতেন। আজও তার নানান ছাপ এখানে রয়েছে। আর এই চৌরাস্তার প্রাণ কেন্দ্রে রয়েছে একটি মূর্তি। এই যে মূর্তিটা এখানে আছে, এই মূর্তিটা হচ্ছে শ্রদ্ধেয় ভানুভক্ত আচার্যের মূর্তি। ইনি একজন নেপালি কবি, লেখক, একজন বিখ্যাত অনুবাদক। তার উল্লেখযোগ্য যে কাজগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি মহাকাব্য রামায়ণকে সংস্কৃত ভাষা থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। মনে করা হয় যে নেপালের যত প্রাচীন কবিরা আছে তাদের মধ্যে ইনি সব থেকে প্রবীণ, তাই এনাকে আদি কবিও বলা হয়। নিউ মহাকাল মার্কেটের রাস্তা ধরে আমি রওনা হলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের আবিষ্কারের আগে এই মহাকাল মন্দিরের নাম অনুসারেই এই জায়গাটির নাম ছিল মহাকাল দারা। সামনে কিছুটা হাঁটার পরে বাম দিকে একটি রাস্তা উপরের দিকে উঠে যায় মহাকাল মন্দিরের দিকে। এই রাস্তাটি সোজা চলে যায় অবজারভেটরি হিলের 2টি ভিউ পয়েন্টের দিকে। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা সহ মোট 12টি তুষার শৃঙ্গ এখান থেকে দেখা যায়। পাহাড়ের এই উঁচু জায়গাটিতে সবার প্রথমে একটি মনাস্ট্রি নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় দার্জিলিং। মনে করা হয় এই মনাস্ট্রির নাম থেকেই এই স্থানের নাম হয়েছে দার্জিলিং। দর্জে কথার অর্থ
বজ্রপাত, আর লিং মানে হলো কোনো স্থান। 1765 সালে লামা দোর্জে রিনজিং এই মনাস্ট্রি নির্মাণ করেছিলেন, আর এই মন্দিরটিকেও তিনিই নির্মাণ করেছিলেন 1782 সালে। ভগবান শিব ও ভগবান বুদ্ধকে এখানে পূজা করা হয়। 1815 সালে গোর্খা আক্রমণের ফলে মনাস্ট্রির দারুণ ক্ষতি হয়। সেই সময় ব্যাপকভাবে এই মনাস্ট্রির লুটপাটও চলেছিল, আর ঠিক এই সব কারণেই এখান থেকে কিছুটা নিচে ভুটিয়া বস্তিতে এই মনাস্ট্রিকে স্থানান্তরিত করা হয়। আবহাওয়াটা এত সুন্দর লাগছে এখন, মায়া একটা লাগছে, মায়ার জগৎ। আর এই সামনেটায় না গুড়াস হয়েছে, গুড়াস বলে, লাল রঙের বলে লালি গুড়াস বলে। রডোডেন্ড্রন হয়েছে লাল, আর ওই দিকটায় হচ্ছে একটা গোলাপি। আর এখানে যে ম্যাগনোলিয়া গুলো ফুটেছে, ম্যাগনোলিয়া আমি এরকম প্রথম দেখলাম, এক একটা এরকম বড় বড় সাইজের ম্যাগনোলিয়া হয়েছে, দারুণ সুন্দর লাগছে। কোনো পাতা নেই, গোলাপি রঙের আর সাদা রঙের ম্যাগনোলিয়া, এত সুন্দর লাগছে। আচ্ছা, একটা অবজারভেটরি হিল দেখলাম, আর একটা দেখি এরকম আবহাওয়া তো কিছুই দেখতে পাবো না, ওইটা দেখে একটা চার্চ দেখতে যাব। আসুন। অবজারভেটরি হিল থেকে এইবার ওই পুরো রাস্তাটা ধরে ঘুরে এলাম। আমার সামনে হচ্ছে এই গোর্খা রঙ্গমঞ্চ ভবন বা ভানু ভবন, এইটা। আর এই বাম দিকে হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, বহু পুরনো এই চার্চ। খোলা থাকে হচ্ছে রবিবার, প্রতি রবিবার রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে আগে নিয়মিত খোলা থাকতো, এখন রবিবার তাও ওই সকালবেলায় 11টা সাড়ে 11টা অবধি খোলা থাকে। তবে যদি আপনি কোনো সময় এই চার্চের ভিতরে যান, বা এখন যদি খুলে দেয় সবসময়ের জন্য, তাহলে আপনার এত ভালো লাগবে। এত প্রাচীন একটা চার্চ, 1843 সালে স্কটল্যান্ডের একজন প্রসিদ্ধ সাধকের নামে, সেন্ট অ্যান্ড্রিউসের নামে এই চার্চের নির্মাণ করা হয়েছিল। পরে 1867 নাগাদ এর ক্ষতি হয়, বাজ পড়ে, আবার 1873-এ পুনর্নির্মাণ করা হয়। আমি ভিতরে গিয়েছিলাম রবিবার দিন 11:15 নাগাদ। এত সুন্দর প্রেয়ার হয়, আর সেই পুরোনো ফার্নিচার সমস্ত কিছু আছে। আর একটা বিশেষ জিনিস যেটা আছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ের যিনি আবিষ্কারক ক্যাপ্টেন লয়েড, আর দার্জিলিংয়ের যিনি রূপকার আমাদের ডক্টর ক্যাম্বেল, তাদের কিন্তু স্বর্ণাক্ষরে এখানে নাম খোদাই করা আছে। এখন রবিবার ছাড়া সেন্ট অ্যান্ড্রিউস চার্চ খোলা থাকে না, সেই কারণে আমি চার্চের বিপরীত দিকের গোর্খা রঙ্গমঞ্চ ভবনে চলে এলাম। এই ভবনটিকে ভানু ভবনও বলা হয়। পুরনো দিনের সেই বিখ্যাত মল মার্কেটটিকে এখন এখানে স্থানান্তরিত করা হয়েছে। খাবার দাবার সহ অনেক কেনাকাটার দোকান এখানে রয়েছে। সন্ধ্যা হতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, সেই কারণে আমি চকবাজার থেকে একটি শেয়ার গাড়িতে রওনা হলাম সেন্ট জোসেফ স্কুলের সামনে। চকবাজার থেকে এই নর্থ পয়েন্ট স্কুলের ভাড়া মাত্র 20 টাকা, দূরত্ব খুব সামান্য। এই পথেই হ্যাপি ভ্যালি চায়ের বাগান, রোপওয়ে, জু, তেনজিং নোরগে রক, রামকৃষ্ণ মিশন ও চিত্রে চায়ের বাগান পড়ে, সবই পাশাপাশি। এই রাস্তার নাম লেবং কার্ট রোড। ব্রিটিশ আমলে 1882 সালে নির্মিত লেবং রেস কোর্সের থেকেই এই রাস্তার নাম হয় লেবং কার্ট রোড। তবে খানিকটা আসার পরেই বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি হলে এই সব অঞ্চলে ঠান্ডা মুহূর্তেই দ্বিগুণ হয়ে যায়। আমিও তৈরি ছিলাম, চটপট ব্যাগ থেকে ছাতা ও জ্যাকেটটা বের করে নিলাম। আমার গাড়ি নর্থ পয়েন্ট স্কুলের গেটের সামনে নামিয়ে দিল, আর এখান থেকে কয়েক পা এগোলেই তেনজিং নোরগে রক ও রামকৃষ্ণ মিশন। তেনজিং নোরগে রকে আজ HMI এর থেকে পর্বতারোহণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পর্বতারোহণের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ আজ এখানে চলবে কয়েক ঘন্টার জন্য, আর ঠিক সেই কারণে ওই কয়েক ঘন্টার জন্য পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ এই জায়গাটিতে এমন দৃশ্যের সাক্ষী হব সেটা আশা করিনি।
আমি এখন দাঁড়িয়ে আছি রয় ভিলার ঠিক সামনে। অপূর্ব সুন্দর এই বাড়িটা। বাড়িটা ইউরোপিয়ান যে দুর্গগুলো হয় সেই রকম স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। বাড়িটার লোকেশন হচ্ছে এখানে যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের যে ক্লাইম্বিং এর যে প্রশিক্ষণ দেওয়া হয়, তেনজিং নোরগে রক আর যে গম্বু রক আছে, সেই গম্বু রক থেকে একটুখানি সামনের দিকে আসলেই দেখবেন রামকৃষ্ণ মিশনের একটা দরজা বড়, সেখান থেকে আসলেই এই বাড়িটা আপনারা দেখতে পাবেন। বহু প্রাচীন এই বাড়ি। এই বাড়ির বয়স 115 বছর। আজ থেকে 115 বছর আগে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। তাই এই বাড়িটি ছিল আমাদের প্রেসিডেন্সি কলেজের যিনি অধ্যক্ষ মিস্টার পি.কে. রয়, তার ভাই শ্রদ্ধেয় দ্বারকানাথ রয়ের। সেই রয় পরিবার থেকেই এই বাড়ির নাম হয়েছে রয় ভিলা। এরপর আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু দার্জিলিংয়ের আবহাওয়া খুব ভালো ছিল, সেই কারণে বাড়িটি তার কাছ থেকে ভাড়া নিয়েছিল। তা তিনি সস্ত্রীক এখানে থাকতেন। এরপর যখন শ্রদ্ধেয় ভগিনী নিবেদিতার শরীরের অবস্থার অবনতি হয়, তখন তিনি বসু পরিবারের সাথে এখানে থাকতেন স্বাস্থ্য উন্নতির জন্য। 1903 সাল থেকে 1911 সাল পর্যন্ত মোট 242 দিন তিনি এখানে ছিলেন। 7 বার তিনি এই দার্জিলিংয়ে এসেছিলেন। এরপর 1911 সালে তিনি তো মারা গেলেন। এই বাড়িটি বর্তমানে রামকৃষ্ণ মিশনের অধীনে আছে। আপনারা অতি অবশ্যই এখানে আসবেন। মন্দির খোলা থাকে 12:30 পর্যন্ত সকাল থেকে, তারপর আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়, তারপর আবার 3:30 থেকে মন্দির খোলা থাকে। এসে আপনারা দেখে নিতে পারেন। রামকৃষ্ণ মিশন থেকে রওনা হলাম চিত্রের চা বাগানের উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 মতো এই প্রধান রাস্তা ধরে আমাকে সোজা হাঁটতে হবে। পথ চলতে চলতে রাস্তার পাশে একটি স্থানীয় বাড়িতে একটি রডোডেন্ডন গাছে থোকা থোকা ফুল দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে গেলাম। হাঁটতে হাঁটতে যখন চিত্রের চায়ের বাগানে পৌঁছালাম, তখন আবহাওয়ার আরও অবনতি হয়েছে। চায়ের বাগানে হাতের কাছের কয়েকটা গাছ ছাড়া আর কিছুই দেখা গেল না। আমার মতন আরও অন্যান্য পর্যটকদের দেখলাম মন খারাপ করে চায়ের বাগানে দাঁড়িয়ে আছে। আমি আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরতি পথ ধরলাম। চা বাগান থেকে ফিরে এসে সেদিন সন্ধ্যায় আমি দার্জিলিংয়ের বিখ্যাত কুঙ্গার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। দার্জিলিংয়ের জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে এটি একটি। এই রেস্টুরেন্টে খেতে হলে কম করে 1 ঘন্টা আপনাকে হাতে রাখতে হবে। অর্ডার করেছিলাম এখানকার জনপ্রিয় মোমো আর গ্লাস নুডল, আর তাতেই 500 টাকার উপরে বিল করে বসলাম। তবে কেন জানি না এখানকার পরিবেশ আর খাবার আমার কোনোটাই পছন্দ হলো না। সুপ্রভাত। দার্জিলিং ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আজকেও আবহাওয়া মেঘলা হয়ে আছে, ভীষণ মেঘ করেছে আজকে। যদি আজকের দিনটা বৃষ্টি হয়ে যায় ভালো করে, তাহলে হয়তো পরের দিন থেকে আবহাওয়া পরিষ্কার হবে। আচ্ছা, আজকে যেহেতু এমন ওয়েদার আছে, এই ওয়েদারে ওই আশেপাশের যে দ্রষ্টব্যগুলো আছে সেগুলো দেখে নেওয়াটাই ভালো। তারপর যখন আবহাওয়াটা একটু পরিষ্কার হবে, তখন ভিউ পয়েন্টগুলোয় গেলে ভালো হবে। আমি ভাবছি কি আজকে আমি একটু নিচের দিকে নেমে যাই, কার্শিয়ং এর দিকে চলে যাই। কার্শিয়ংও দার্জিলিং এর মধ্যেই পড়ে। দার্জিলিং যে জেলা, তার মধ্যেই কার্শিয়ং একটা টাউন। তো আমি ভাবছি যে আজকে কার্শিয়ং এর দিকে চলে যাই। এখান থেকে প্রথমে যাব হচ্ছে চকবাজার। চকবাজার থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে কার্শিয়ং এ নেমে যাব। দার্জিলিং এর থেকে কার্শিয়ং এর উচ্চতা অনেকটাই কম, 5000 ফুটেরও নিচে। তাই কার্শিয়ং এ আবহাওয়াটা একটু ভালো হলেও হতে পারে, এইটাই আমি ভেবেছি। আমার পিছন দিকে মনেস্ট্রি, কিন্তু মনেস্ট্রিও আজকে দেখা যাচ্ছে না। আর ঠিক এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘাও আজকে দেখা যাচ্ছে না। খুব ভালো একটা ব্রেকফাস্ট হয়েছে। এবার রওনা হই। এখান থেকে একটা বাইক নেবো, 40 টাকা নেয় ওরা, মল পর্যন্ত পৌঁছে দেবে। তারপর হেঁটে চকবাজার, আর চকবাজার থেকে কার্শিয়ং এর একটা গাড়ি নিয়ে সোজা কার্শিয়ং চলে যাবো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বলে মল রোডকে বেশ ফাঁকা পাওয়া গেল। গ্লেনারিজ ও কেভেন্টার্স হয়ে আমি চলে এলাম ক্লক টাওয়ারের কাছে। তারপর ডান দিকে সিঁড়ি দিয়ে নেমে এসে চলে এলাম
দার্জিলিংয়ের সব থেকে জমজমাট চকবাজারে। মল থেকে মিনিট 5 মতন নেমে আমি এখন চকবাজারে চলে এসেছি। দারুণ জমজমাট এই জায়গাটা। এই জায়গা থেকে আপনারা শীতের যে জামা কাপড় সেগুলোরও কিন্তু কেনাকাটা করে নিতে পারেন, বেশ সস্তায় পাওয়া যায়। এছাড়া দার্জিলিংয়ের কমলালেবু সহ শাক সবজি, খাবার দাবার, বেকারি, পেস্ট্রি সব কিছু দোকান এখানে আছে। কেনাকাটার জন্য এই জায়গাটা খুব ভালো জায়গা। আর একটা জিনিস হচ্ছে, এখান থেকে আপনারা বিভিন্ন প্রান্তের গাড়ি পেয়ে যাবেন। যদি মনে করেন যে এখান থেকে কালিম্পংয়ের দিকে যাবেন, কার্শিয়াংয়ের দিকে যাবেন, যদি মনে করেন যে বাস নেবেন, এখানে সামনেই বাস স্ট্যান্ড আছে যেখান থেকে শিলিগুড়ি চলে যাওয়া যায়। বাসে শিলিগুড়ি 110 টাকার মতন ভাড়া পড়ে, তো আপনারা বাসেও চলে যেতে পারেন। তুকভারের দিকে গেলে তুকভার, লাভা, লোলেগাঁও, মানে সমস্ত দিকেরই গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি এই সামনে থেকে কার্শিয়াংয়ে যাওয়ার একটা শেয়ার গাড়ি নিয়ে নেব। এই বাজারটা যেটা এখন দেখছেন চকবাজার, এর গঠন হয়েছে 1920 সালে। সেই সময় কিন্তু এত জমজমাট ছিল না। সেই সময় ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতেন, সারাদিন বাজার হতো, ব্যবসা বাণিজ্য করে তারা আবার বিকালবেলায় চলে যেতেন। আর যখন ব্রিটিশরা এখানে ছিলেন, যেহেতু এই জায়গাটা ফাঁকা পড়ে থাকতো, এটা হিলকার্ট রোডেরই একটা অংশ, সেই সময় যখন বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসতেন তখন তাদের অভ্যর্থনা জানানো হতো, গান বাজনার আয়োজন করা হতো। তো এইভাবে এই বাজারটা এখানে ছিল, তারপর ধীরে ধীরে বর্ধিত হতে থাকে, বাড়তে বাড়তে আজকে এমন হয়েছে যে এখানে দাঁড়াবার জায়গা নেই। চলুন এই সামনে থেকে একটা গাড়ি নিয়ে কার্শিয়াংয়ের দিকে রওনা হই। চকবাজার থেকে কার্শিয়াং যাওয়ার জন্য গাড়ি পেয়েছি। ডিস্টেন্স ওই 30 কিলোমিটারের মতো। তো ভাড়া বলছেন উনি যে 150 টাকা এক একজনে। তো গাড়ি মোটামুটি ফাঁকাই আছে, আমি আছি, আর এখানে সামনে দুজন আছে, আরেকজন আছে, তাকে দেখাচ্ছি। তো সেই হচ্ছে এখানের মধ্যে এখন সব থেকে ভালো প্যাসেঞ্জার। আর এই সঙ্গীকে সাথে নিয়ে একে একে বাতাসিয়া, ঘুম, সোনাদা ও টুং হয়ে আমি চলে এলাম কার্শিয়ং। কার্শিয়ংয়ের স্টেশনের পিছনের দিকের রাস্তা সোজা চলে যায় দূরদর্শন কেন্দ্র হয়ে ইগলস ক্র্যাগের দিকে। আর ওখান থেকে দারুণ সুন্দরভাবে পুরো কার্শিয়ংকে দেখা যায়। হাঁটা পথে সময় লাগবে ওই মিনিট 15 মতো। এই জায়গাটি হলো চা বাগানের মাঝে উঁচু জায়গায় অবস্থিত একটি পার্ক। এখানকার টিকিট মাত্র 10 টাকা। আবহাওয়া পরিষ্কার থাকলে এখানের ওয়াচ টাওয়ার থেকে চারপাশের চমৎকার দৃশ্য দেখা যায়। তবে বর্তমানে এখানে বিশাল বিশাল টাওয়ার স্থাপন করা হয়েছে, আর সেটার কারণেই চারপাশ দেখতে বেশ বাধার সৃষ্টি হচ্ছে। এই ইগলস ক্র্যাগে আসার সময় আমি লক্ষ্য করেছিলাম কার্শিয়ংয়ের টাউন হলের সামনে থেকে পুরো কার্শিয়ং শহরের এক দারুণ দৃশ্য চোখে ধরা পড়ছে। আর চারপাশে অসংখ্য চায়ের বাগানও রয়েছে। তাই দেরি না করে আমি চলে গেলাম টাউন হলের সামনে। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছে, আর মেঘগুলো উড়ে উড়ে আসছে। এই জায়গাটা এত ভালো লাগছে। এখন এই যে চা বাগানেই আমি দাঁড়িয়ে আছি, কিন্তু চা বাগানে এখনো পাতা আসেনি, সেই জন্য সবে ছেটে দিয়েছে, তো সেই জন্য একটু ন্যাড়া ন্যাড়া লাগছে। নিচে
আবার অনেকগুলো দেখছি যে ছাটার পর কচি কচি পাতাটা এসেছে, আর দিন 15 লাগবে, তারপরে এই জায়গাটা পুরো সবুজে ছেয়ে যাবে, এত সুন্দর। আমি ভাবছি কি এখান থেকে একটু সাইট সিনে বেরোবো একটা গাড়ি ঠিক করে, আজকের আবহাওয়া এরকমই। তা দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটারের মতো, আপনারা এরকম শেয়ারে এসে এই জায়গাটাও দেখতে পারেন। আমি এই রাস্তাটা দিয়েই যাই, মানে গাড়ি এই রাস্তাটা দিয়ে যায়, মাঝে মাঝেই ভাবি যে একটু দাঁড়াই। এই শহরের সাথে এই যে চা বাগান, এটা বড় ভালো লাগে। একটা ছোট ফুল আছে যার নাম হচ্ছে কার্শন রিপ, সেই কার্শন রিপ থেকেই এই জায়গাটার নাম হয়েছে কার্শিয়ং। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে থেকে অনেক গাড়ি পাওয়া যায় চারপাশ ঘুরে দেখার জন্য। খুব ভালো ও অত্যন্ত ভদ্র এক ড্রাইভারের সাথে আমি রওনা দিলাম আশেপাশের দ্রষ্টব্যগুলি ঘুরে দেখার জন্য। সাধারণত কার্শিয়াংয়ের সাইট সিনের জন্য খরচ হয় 2000 টাকার মতো, তবে আমি একটু দরদাম করে নিলাম। আমার গাড়ি হিলকার্ট রোডকে ছেড়ে ডান দিকে খাঁড়া পাহাড়ের চড়াই শুরু করলো। पहले चिमनी जाएंगे, ওকে, उसके बाद में डाउन स्कूल जाएंगे, আচ্ছা फिर आपको डेर पार्क ले जाएंगे पाइन को, ঠিক फिर आपको आने के टाइम में हंडिंग का जो है वो दिखा देंगे, फिर इसके बाद में आपको हम ये हनुमान स्टैचू दिखा के हाँ, हाँ। टाउन ले। ঠিক ঠিক। দেখতে দেখতে আমরা প্রায় 7000 ফুট উচ্চতায় পৌঁছে গেলাম। ধুপি গাছের জঙ্গলের সাথে মেঘে ঢাকা রাস্তা, এ এক আলাদাই সৌন্দর্য। আর এই ডাউ হিল সংলগ্ন এলাকায় শোনা যায় নানান ভূতের গল্প। आज तक हम लोग नहीं देखा है, अच्छा। रात में भी चलता है, हाँ वो माता बीरा का आदमी चलता है बोलता है, हाँ हाँ, अभी तक नहीं देखा है। अच्छा ऐसे बनावट वो लोग बोलते हैं कहानी, एक कहानी अच्छा, है अच्छा। वो कहानी बोलते हैं ऐसे। अच्छा अच्छा। कोई कोई बोलता है कि वहाँ जाने से थोड़ा नेगेटिव एनर्जी दिखाई देता है, ये महसूस होता है। जी ये सब बनावटी है। बनावटी है। हाँ अगर ऐसा होने से तो फिर हॉस्टल का बच्चा लोग को तो रोज देखना पड़ता था। सही, एकदम सही बात, एकदम नहीं सही दिखता है बात। वो। अच्छा अच्छा अपना आप दर बच्चा खोलेगा, ऐसा करेगा वैसे करेगा, हाँ। यूट्यूबर ऐसे बना के अच्छा वो लोग चला जाता है। अच्छा। एक्चुअली आने से ना कुछ भी दिखता नहीं, हाँ इसका कारण से वो भी पॉइंट बन गया अभी। अच्छा, पाइन फॉरेस्ट तो चालू। जी अभी है तो ये धूपी है ना? हाँ धूपी है पाइन। इसका घर में ना हाँ घर बनता है इसका, जो काट के पानी से हाँ, तो बहुत अच्छा इसका ग्लेज आ जाएगा, अच्छा। स्मेल भी तो अच्छा होता स्मेल है। भी अच्छा है। हाँ এখানে না দাঁড়িয়ে আমি থাকতে পারলাম না। অনেক ম্যাগনোলিয়া গাছ এখানে আছে, কিন্তু এটা একদম আমার হাতের কাছে। গাছটাকে এত সুন্দর করে বাঁচিয়েছে এরা, গাছটাকে কাটেনি। আর ফুলগুলো এত বড়, মানে আমার হাতে ধরবে না, এক হাতে আমি ধরতে পারবো না। সাদা গাছও এখানে আছে ফুলের, ম্যাগনোলিয়ার, কিন্তু এইটা যেন গোলাপিটা খুব ভালো লাগছে। মেঘগুলো কেমন উড়ছে দেখুন এখানটায়, কি ভালো লাগছে, দারুণ সুন্দর। আমি এখন এসে পৌঁছেছি সেই চিমনি গ্রামের চিমনিটার সামনে। দারুণ সুন্দর একটা ঐতিহাসিক জায়গা, এখনো যে সংরক্ষণ করে রেখেছে এটা, সেটা একটা অনেক বড় ব্যাপার। 1839 সালে এই যে চিমনিটা আপনারা দেখতে পাচ্ছেন এর নির্মাণ করা হয়েছিল, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে। আর যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918, সেই সময় ব্রিটিশদের প্রধান ঘাঁটির মধ্যে অন্যতম ছিল। তাই এর উচ্চতা 24 ফুট। একটা লাল রঙের শ্যাওলা হয়েছে এর গায়ে, ইটের তৈরি, ইটের রং তো লাল, কিন্তু একটা লাল রঙের শ্যাওলা দেখতে পেলাম, যার জন্য না আরো ভাইব্রেন্ট লাগছে এই চিমনিটা। তো
তাই এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে বাগোড়া গ্রাম, কিন্তু এই চিমনি থাকার জন্যই এই গ্রামের নামও হয়ে গিয়েছে চিমনি গ্রাম। এই রোডটা এই বাগোড়া গ্রামের দিকেই যায়। আর 24 ফুট এর উচ্চতা। আর এখানে অনেক রকম গাছ আছে ফুলের। আপনারা যখন এখানে আসবেন মার্চ এপ্রিলে খুব ভালো ফুল হবে। তো এখানে রডোডেন্ডন, ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া, হানিসাকেল, আইভি, এরকম অনেক ফুলের গাছ আছে। সেই সময় এই সামনেই সব দেখতে পাচ্ছি। আপনারা ওই সময় আসলে খুব ভালো ছবিও তুলতে পারবেন। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সেখান থেকে আপনারা যদি কিছু খেতে চান খেতে পারবেন। আর এই সামনে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কারণ এই রাস্তাটা পুরোটাই চড়াই। আমরা 7000 ফুটের ওপরে আছি, তো এখান থেকে খুব ভালো ভিউও হয়। কিন্তু আজকে তো আবহাওয়া এরকম আছে। চিমনি থেকে আরও কিছুটা উপরে রয়েছে 1879 সালে নির্মিত ডাউ হিল স্কুল আর ভিক্টোরিয়া বয়েজ। তবে বর্তমানে পরীক্ষা চলার কারণে পর্যটকদের প্রবেশ এখন নিষেধ। আর ঠিক এর পাশেই সেই বিখ্যাত সাজানো ভূতের পাইনের জঙ্গল, যেখানে ভূত নয়, দেখা পাওয়া যায় পুতুলের। বেশ অনেকক্ষণ আমি এখানে আছি। ভূত কিছু নেই অবশ্য, এত দিনের বেলায় কি ভূতের দেখা পাওয়া যাবে? তবে জায়গাটা এত সুন্দর, এই সুন্দর জায়গাটা দেখার জন্য আপনারা এখানে আসবেন। এই জায়গাটা এত ভালো। আর্টিফিশিয়াল অনেক কিছু করে দিয়েছে, ঘর বাড়ি, হাতের ছাপ, রক্তের ছাপ, সেগুলোর তেমন কিছুই গুরুত্ব নেই। জায়গাটার গুরুত্ব আছে। জায়গাটা খুব সুন্দর ছবি তোলার জন্য, আর শান্তি আছে। ভালো, সুন্দর জায়গাটা। ডাউহিলে আর একটা পার্কের দিকে আমরা যাচ্ছি। এখানে একটা ছোট্ট পার্ক আছে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। এই দোলনা টোলনা সব আছে, ওরা খেলবে। 2 বছরের যে বাচ্চা তাদের জন্য দেখলাম লেখা আছে। তো এই পার্কে আমরা বলে ঢুকে পড়লাম। এখানে টিকিট আছে, কিন্তু আমাদের লাগবে না, কারণ আমরা আরেকটা পার্কে যাব। আমাদের ড্রাইভার দাদা বলে সেটা ব্যবস্থা করলেন। এবার এখানে এই গুরাসগুলো হয়ে আছে, এগুলো এই রডোডেন্ডন লাল রঙের, সেই জন্য বলা হয় যে লালি গুরাস। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর এত কাছ থেকে নিচটা একবার দেখুন, নিচে সব পাতাগুলো পড়ে পুরো জায়গাটা লাল হয়ে গেছে, যেমন আমরা সেই পলাশ ফুল দেখি। আর এখানে একটা এমনি নিচে পড়েছিল, শুকিয়ে গিয়ে পড়ে আছে, তাই ফুলটা আমি দেখলাম। এই দেখুন কি সুন্দর, মানে থাকে 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 সব হয়ে আছে। এই ফুলটা কি ভালো লাগছে। তা আপনারা যখন আসবেন আরো এখানে অনেক গাছ পাবেন, যেগুলোতে এরকম ফুল সব ফুটে রয়েছে। ভালো লাগলো, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। চলুন এবার পরের জায়গাটা দেখাচ্ছি আপনাদের। রওনা হলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়ামের ঠিক সামনে ম্যাগনোলিয়া আর রডোডেন্ডনের শোভা দেখার মতো। বিনামূল্যে এই মিউজিয়ামটি দেখে নেওয়া যায়, তবে মিউজিয়ামের ভিতরে ছবি তোলার অনুমতি মেলে না। কার্শিয়াং ভ্রমণে যতগুলো জায়গা আমি দেখেছি, তার মধ্যে সেরা জায়গাগুলোর মধ্যে আমি
এই জায়গাটাকে রাখবো। এই ফরেস্টের যে স্কুল আর মিউজিয়ামটা আছে এখানে অতি অবশ্যই আপনারা আসবেন। প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার দিন বাদে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর দুপুরবেলা একটা ব্রেক থাকে, সেই সময় বন্ধ। আর যে সরকারি যে ছুটির দিনগুলো আছে সেই সময়টা এই মিউজিয়ামটা বন্ধ থাকে। ভীষণ সুন্দর একটা জায়গা। আর যারা পড়ুয়া আছি আমরা, তাদের তো অতি ভালো লাগবে, তাদের পড়াশোনার কাজেও লাগবে। আমরা যখন পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাই সেখানে তো নানান ধরনের গাছ দেখি, এবং আরো যে জীবজন্তুগুলো আছে সেগুলো জাস্ট আমরা অনেক সময় দেখতে পাই, অনেক সময় দেখতে পাই না। তা সেই যে জিনিসগুলো সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। কেবলমাত্র দার্জিলিং বা কার্শিয়ং বলে নয়, এইখানের কালিম্পং সহ, বক্সা সহ, ডুয়ার্সেরও সহ আরো যেসব চারপাশের এলাকা আছে সেই সমস্ত জায়গার এই যে গাছগুলো আছে তাদের নাম, সেই কাঠগুলো কেমন, মানে ভিতরটাও কেটে রাখা হয়েছে, সেই গাছগুলোর ভিতরটাও আপনারা দেখতে পাবেন। সাথে এখানে বিভিন্ন যে জীবজন্তু, গাছ থেকে যে আঠাটা তৈরি হয়, যে আঠাগুলো পাই সেগুলো কেমন, তার থেকে নিঃসৃত যে তরল সেটা কেমন, সেগুলো এখানকার গাছের যে ফল পাতা সেগুলোর যে কি আমাদের জীবনে উপকারিতা, একটা গাছের আমাদের জীবনে কি উপকারিতা, সেই সমস্ত জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। এর সঙ্গে এই বনাঞ্চলে যে জীবজন্তুগুলো আছে তাদের অবয়ব, বাঘ, বড় বড় সাপ, তারপরে হরিণ, আরো যেসব জীবজন্তু আছে সেগুলোর সমস্ত অবয়ব এখানে রাখা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে যে ফরেস্টের যে বাড়িগুলো নির্মাণ করা হয় তার যে ইঞ্জিনিয়ারিং, সেগুলো আপনারা দেখতে পাবেন। অতি অবশ্যই আপনারা এখানে আসবেন। এই মিউজিয়াম থেকে খানিকটা দূরের হনুমানজির বিশাল মূর্তিটির দিকে এবার আমরা রওনা দিলাম। রাস্তার দুধারে ক্যাসেলটন চা কোম্পানির গৌরী শঙ্কর চায়ের বাগান, আর দূরে দাঁড়িয়ে রয়েছে 40 ফুট উঁচু হনুমানজির বিশাল মূর্তি। এই মূর্তির ঠিক পাশেই আই লাভ কার্শিয়াংয়ের সাইনেজ। এই চা বাগানের পাশেই রয়েছে ছবির মতো সাজানো শেরপা বস্তি, আর বহু দূরে দাঁড়িয়ে রয়েছে কার্শিয়াং শহর। পরন্ত বেলায় আমি দেখলাম ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। ঠিক এখান থেকে কিছুটা নিচে নেমে এসে হিলকার্ট রোডকে সঙ্গী করে আমরা চলে এলাম গিধে পাহাড়ের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে চা বাগানে ঘেরা রাস্তা দেখার মতো সুন্দর। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দারুণ সুন্দর সূর্যাস্তও দেখা যায়। গিধে ভিউ পয়েন্টের ঠিক ওপরেই নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ এবং তার সাথে শ্রদ্ধেয় নেতাজি সহ বসু পরিবারের স্মৃতি বিজড়িত একটি মিউজিয়াম। এই বাড়িটি শ্রদ্ধেয় নেতাজির দাদা শরৎচন্দ্র বসু কিনেছিলেন। 1936 সালে শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বেশ কয়েকটি মাসের জন্য এখানে ব্রিটিশ তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেদিন সন্ধ্যায় মলে ফিরে আমি গিয়েছিলাম ডাক্তার জাকির হোসেন রোডের তিবেত কিচেনে। এই রেস্টুরেন্টের পরিবেশ ও ব্যবস্থাপনা আমার ভীষণ ভালো লাগলো। অর্ডার করেছিলাম চিকেন থুকপা ও চিকেন চাউমিন। স্বাদ ভীষণ ভালো। দার্জিলিংয়ে আমার পছন্দের অন্যতম ভালো রেস্টুরেন্ট এই তিবেত কিচেন। গতকাল রাত্রে খুব ভালো বৃষ্টি হয়েছে। আজ
আবহাওয়া পরিষ্কার। এই প্রথমবারের জন্য আমি আমার হোমস্টের চারপাশের অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি মনাস্ট্রি, চায়ের বাগান, পাহাড়, নীল আকাশ আর রক্তিম সূর্য। এমন সময় সূর্যের প্রথম আলো স্পর্শ করল কাঞ্চনজঙ্ঘাকে। কালকে যখন বৃষ্টি হয়েছে আমি তখনই ভাবছিলাম যে হয়তো আজকে দেখা গেলেও যেতে পারে। উফ, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। কেউ যদি টাইগার হিল না যায় তবুও এখান থেকে হয়ে যাবে, তার অনেকটা হয়ে যাবে। অত সকালে না উঠে যদি কেউ ভাবে যে এখান থেকে দেখে নিয়ে আজকে হয়ে যাবে। খুব ভালো লাগছে। আমার চোখের আড়ালে লুকিয়ে থাকা দার্জিলিং আজ যখন ধরা দিল তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সব কিছু কেমন যেন নতুন নতুন মনে হলো। নীল আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা যে কেমন হয় আজ তা বুঝতে পারলাম। আর তাই যতটা তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে বেরিয়ে পড়লাম এই নতুন দার্জিলিংকে দেখতে। সবার প্রথমে ভানু ভবনের পাশের রাস্তা ধরে লিবং কাট রোড হয়ে মিনিট 15 হেঁটে চলে এলাম হ্যাপি ভ্যালি টি স্টেটে। ঘন সবুজ চায়ের বাগান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখব বলে। হ্যাপি ভ্যালি টি স্টেট দেখলে সত্যি মনটা কেমন যেন খুশি হয়ে যায়। 1854 সালে এই চায়ের বাগানের প্রতিষ্ঠা করা হয়। দার্জিলিং জেলায় যতগুলি পুরনো টি স্টেট আছে তাদের মধ্যে এটি অন্যতম। উচ্চতা 6900 ফুট, 440 একর জায়গা জুড়ে এটি বিস্তৃত। প্রায় 1500-এরও বেশি শ্রমিক এখানে কাজ করেন। এছাড়া এখানে একটি ফ্যাক্টরিও আছে যেখানে চা কিভাবে তৈরি করা হয় সেটি দেখে নেওয়া যায়। হ্যাপি ভ্যালি থেকে লিবং রোডে এসে পা বাড়ালাম জুয়ের দিকে। মিনিট 10-এর হাঁটা পথ। জু ও HMI এর টিকিট একত্রে 110 টাকা। 14 আগস্ট 1958 সালে অধিক উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের এই বৃহত্তম চিড়িয়াখানার প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন রকমের বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর প্রজনন কেন্দ্র হলো এই চিড়িয়াখানা, যাদের মধ্যে অন্যতম হলো রেড পান্ডা, স্নো লেপার্ড ও টিবেটিয়ান উলফের মতো বিভিন্ন প্রাণীরা।
এই জুয়ের ভিতর থেকে একটি রাস্তা সোজা চলে যায় এই চেমাইয়ের দিকে। শ্রদ্ধেয় তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির সফলভাবে প্রথমবারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণের পর আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় পণ্ডিত জওহরলাল নেহরু 1954 সালে এর প্রতিষ্ঠা করেন। আমাদের দেশসহ সারা বিশ্বের অসংখ্য মানুষ এখান থেকে পর্বত আরোহণের প্রশিক্ষণ নিয়েছেন। জু থেকে আমি চলে এলাম চকবাজারে। এই চকবাজার স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়ে দক্ষিণ সিকিমের সীমান্তবর্তী শহর জোরথাংয়ের উদ্দেশ্যে। আমার গন্তব্য তকভার চায়ের বাগান। আমি জোরথাং নয়, নেমে যাব তার অনেক আগে মিনি স্কাইওয়াকের কাছে। দূরত্ব মাত্র 11 কিলোমিটার, ভাড়া জনপ্রতি 200 টাকা। দার্জিলিং এসে যদি শান্ত নিরিবিলি চায়ের বাগানের সাথে পাহাড়ি গ্রাম দেখতে হয় তাহলে তকভারকে বেছে নেওয়া যায়। বেশ কিছু হোমস্টেও এখানে আছে। মাইলের পর মাইল শুধু পাহাড়ের ঢালে চায়ের বাগান। এই তকভার উপত্যকার মধ্যে অনেকগুলি চায়ের বাগান সংযুক্ত রয়েছে। সেগুলি হলো পাত্তাবং, সিঙ্গামারি, সুম, সিংলা ও তকভার। আমার গাড়ি আমাকে লিম্বু বস্তির কাছে নামিয়ে দিল। এখান থেকে মিনিট 5 হাঁটলেই মিনি স্কাইওয়াক। এটা হচ্ছে জোরথাং যাওয়ার রাস্তা, প্রধান রাস্তা। এর উপরে একটা কাঁচা রাস্তা আছে, কিছুটা হাঁটতে হবে, একটা ময়দান আছে, তারপরেই ওই স্কাইওয়াক। তা এখানটায় নামালো। তুকভার কিন্তু এর অনেক আগেই ছিল। তুকভারের পুরো ছোট ছোট গ্রাম হোমস্টেগুলো দেখতে দেখতেই আমি এলাম। চারদিকে চা বাগান, এত ভালো লাগছে এই জায়গাটাকে, কি বলবো। এখানে নয়, একটা নয় যে শুধু তুকভার চা বাগানটাই আছে, এখানে অনেকগুলো চা বাগান আছে। মোটামুটি পাত্তাবাং, তুকভারের আবার 2টো পার্ট আছে, সেটা। তার সাথে একদম যদি নিচে নেমে যাই তাহলে সিংলা, তারও নিচে গেলে তখন আমরা ওই রঙ্গিত রিভার আর আমাদের যে রামমাম নদী, ওই দুটো নদীর সঙ্গমস্থল, ওইটাই হচ্ছে জোরথাং। তো ওইখানে চলে যাব। বেশি নিচে নামলে পায়ে হেঁটে আর উঠে আসতে আমি পারবো না। এখানে যেমন এই একটা চায়ের বাগান, আই লাভ বার্নেস বেগ, এই একটা চায়ের বাগান। তো এসেই মানে আমার জায়গাটা এত ভালো লাগলো। চারদিকে চায়ের বাগান, চায়ের বাগান, এত সুন্দর লাগছে। একটা ময়ূর ডাকছে কোথায়, আমি চেষ্টা করলাম যে ময়ূরটাকে একবার খুঁজে বার করার, খুঁজে পেলাম না। এত ভালো লাগছে। তা চলুন এবার যাই, স্কাইওয়াকটা কেমন দেখি, আর গ্রামটা তারপর একটু ঘুরে তারপর আবার ফিরে যাব। তকভার গ্রামের এই মেঠো পথ ধরে আমি ধীরে ধীরে চলেছি স্কাইওয়াকের দিকে। পাহাড়ের উপরে লিম্বু বস্তির কয়েকটি ঘর, মাইলের পর মাইল চা বাগান, আর এই এতটা শান্তি এখানে। গ্রামের অনেক লোকই এই চা বাগানের কাজের সাথে জড়িত। দূরে রামমাম আর রঙ্গিত নদীর সঙ্গমস্থলকে এখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে। খানিকটা চলার পরই আমি সেই স্কাই ওয়াকটিকে দেখতে পেলাম। তকভার থেকে শেয়ার গাড়িতে করে ফিরে এলাম দার্জিলিংয়ের চকবাজারে। আবহাওয়া এখনো বেশ ভালোই আছে। চকবাজার থেকে ঘুম যাওয়ার জন্য অনেক শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া 40 টাকা। তারই একটাতে চেপে রওনা দিলাম ঘুম নয়, বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। কারণ বিশ্ব ঐতিহ্যের দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন। সারাদিনে অনেকগুলি টয় ট্রেনের জয়রাইড হয় দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত। টয় ট্রেনে চড়ার থেকে
আমার এই ট্রেনকে দেখতে খুব ভালো লাগে। দার্জিলিং শহরের ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা, লোকজন সব কিছুর গা ঘেঁষে, ধোঁয়া উড়িয়ে, হুইসেল দিয়ে এই ট্রেন সব বয়সী পর্যটকদের ভীষণ আনন্দ দেয়। দার্জিলিং ও ঘুম এই দুই স্টেশনের মাঝে বাতাসিয়া লুপ, যেখানে বাতাস খুব দ্রুত চলাচল করে। আর ঠিক এখানে একটি লুপ তৈরি করা হয়েছে যাতে উঁচু থেকে নিচুতে বা নিচু থেকে উঁচুতে ট্রেন সহজে চলাচল করতে পারে। একদিকে ঘুম স্টেশনের উচ্চতা ৭,৪০৭ ফুট, আর অন্যদিকে দার্জিলিং স্টেশনের উচ্চতা ৬,৭১০ ফুট। টয় ট্রেন যাতে সহজেই এই যে উচ্চতার পার্থক্য সেটা অতিক্রম করতে পারে, সেই কারণে এই লুপটি নির্মাণ করা হয়েছে। এখানে সরাসরি সোজা পথে ট্রেনকে না নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ১,০০০ ফুট উচ্চতায় নামানো বা ওঠানো হয়। এছাড়া ১৯৯৫ সালে দেশের স্বাধীনতার সময় থেকে যে গোর্খা সৈন্যরা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষায় এখানে একটি স্মারক বা ওয়ার মেমোরিয়ালের নির্মাণ করা হয়েছে। বিকালের দিকে এখন দার্জিলিংয়ের আবহাওয়া দেখার মতো হয়ে উঠেছে। আকাশে হালকা মেঘের আনাগোনা, যদিও তারই মাঝ দিয়ে কাঞ্চনজঙ্ঘা মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে। আজ দার্জিলিংয়ে আমার শেষ দিন। পড়ন্ত বেলায় ঠিক করেছি দুটি বিখ্যাত মনেস্ট্রিকে দেখব। প্রথমটি বাতাসিয়া লুপের পাশেই রয়েছে, দার্জিলিংয়ের সব থেকে বড় মনেস্ট্রি, দালি মনেস্ট্রি। দ্রুকচেন বিভাগের ২১০টি বৌদ্ধ সন্ন্যাসী এখানে বসবাস করেন। ১৯৯৩ সালে শ্রদ্ধেয় দলাই লামা এখানে এসেছিলেন। আর দ্বিতীয় মনেস্ট্রি দেখার জন্য আমি রওনা হলাম ঘুম স্টেশনের দিকে। ভারতবর্ষের উচ্চতম এই রেল স্টেশনের পাশ দিয়েই একটি রাস্তা চলে যায় প্রাচীন ঘুম মনেস্ট্রির দিকে। ওই মিনিট ১৫ হাঁটা পথ। ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ১৮৫০ সালে নির্মিত এই মনেস্ট্রিকে তিব্বতী ভাষায় বলা হয় ইগা চোলিং মনেস্ট্রি। বিখ্যাত মঙ্গোলিয়ান সন্ন্যাসী এবং জ্যোতিষী সাকপো সেরাব গ্যাতসো এই মনেস্ট্রির প্রতিষ্ঠা করেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।